নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন। আমাদের আজকের গল্প বারিদবরণ ঘোষের লেখা কবরেজ বাড়িতে মুসলমানি ভূত। মেদিনীপুরের মৈতনা গ্রামের দ্বারকানাথ স্মৃতিরত্নের ছেলে গিরিশচন্দ্র কবিরত্নকে একালের কজন চেনেন জানেন, আমি জানি না। তিনি একসময় কাশীতে গিয়ে মহামহোপাধ্যায় রাখালদাস ন্যায়রত্নের কাছে সাংখ্য দর্শন আর কবিরাজ উমাচরণ কবিরত্নের কাছে আয়ুর্বেদ শাস্ত্র পড়েছিলেন। তিনি এত বড় পণ্ডিত ছিলেন যে কাশীর পণ্ডিত মহাসভা তাকে কবিরত্ন উপাধি দিয়ে সম্মান জানান। কাশীতে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে সংস্কৃত নাটক অভিনয়ের জন্যেও। মেদিনীপুরের অজয়া গ্রামে তিনি একটি আয়ুর্বেদ বিদ্যালয় স্থাপন করেন 1904 খ্রিস্টাব্দে। এখানে টানা 24 বছর আয়ুর্বেদ পড়ান। পরে স্বগ্রামে ফিরে অধ্যাপনা করতে থাকেন। এই সংস্কৃত পণ্ডিত দেশকে অপরিসীম ভালোবাসতেন। বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন। এই মানুষটি নিজের চোখে ভূত দেখেছিলেন খোদ ময়মনসিংহ শহরে। ভূত প্রেত তিনি কোনোকালে বিশ্বাস করতেন না। কাগজপত্রে যখন বিলিতি ভূতের গল্প পড়তেন কিংবা কেউ পড়ে সেই গল্প তাকে শোনাতেন, গাঁজাখুরি গল্প বলে সেই সব তিনি তুড়ি মেরে উড়িয়ে দিতেন। সেই মানুষটিকে ভূতে বিশ্বাস করতে হলো। একেই বলে বুঝি দশচক্রে ভগবান ভূত। তখন তার বাসার পাশেই থাকতেন সেকালের বিখ্যাত উকিল প্রসন্নবাবু। যে বাড়িতে গিরিশবাবু থাকতেন সেটা বেশ বড় বাড়ি। তার দক্ষিণ অংশে তিনি থাকতেন, আর উত্তর দিকের অংশে থাকতেন আদালতের মহাফেজ ভুবনচন্দ্র রায় মহাশয়। গিরিশবাবুর একজন প্রিয় ছাত্র ছিলেন, তার নাম অখিল। তিনি জেলার বাট্টগ্রামের ঈশ্বরচন্দ্র ভট্টাচার্যের বাড়িতে থেকে সেখানে কবিরাজি চিকিৎসালয় খুলেছিলেন। প্রায়ই গুরুর কাছে আয়ুর্বেদ শাস্ত্রে ঝালিয়ে যেতেন। তার বাসা থেকে অখিলের বাসার দূরত্ব খুবই কম, এক ডাকেই সাড়া পাওয়া যেত। গুরুকে বাবার মতো শ্রদ্ধা করতেন ছাত্রটি। কাজে অকাজে দিনে রাতে অখিল গুরুমশায়ের তত্ত্ব তালাশ করতেন। একদিন গিরিশবাবু বসে আছেন, সূর্যি মামা পাটে বসতে চলেছেন। ধীরে ধীরে সন্ধে এগিয়ে আসছে। হঠাৎ দুম করে সূর্য ডুবে যেতেই চারপাশ আবছা আধারে ঢেকে গেছে। আর ঠিক সেই সময়েই হুন হা করতে করতে একটি পালকি এসে তার বৈঠকখানার দরজার সামনে দাঁড়ালো। কবিরত্ন মশাই বুঝতে পারলেন মরণাপন্ন কোনো রোগী এসে হাজির হয়েছে। কিন্তু বেহারারা পালকির দরজা খুলে দিতেই তিনি সেই আবছা আলোতেই বুঝতে পারলেন ভিতরে শায়িত রোগী যন্ত্রণায় ছটফট করছে। কাতরাতে কাতরাতে কী যে বলছে কিছু বোঝা যাচ্ছে না। কবিরত্ন মশাই নিজেই উঠে গেলেন। পালকির দরজার মধ্যে মাথা গুঁজে দিতেই দেখতে পেলেন রোগী আর কেউ নয়, তার অতি প্রিয় ছাত্র অখিল অমনি আর্তস্বরে কাঁদছে। গুরুদেবকে দেখতে পেয়েই শুয়ে শুয়ে কোনো রকমে হাত দুটো বের করে গুরুর পা দুটি জড়িয়ে ধরে মিনতি করতে লাগলেন, গুরুদেব মরে গেলাম,
আপনি আপনি আমাকে বাঁচান গুরুদেব। বেহারাদের বলে অখিলকে পাঁজাকোলা করে ধরে নিয়ে তার বৈঠকখানা ঘরে নিয়ে এলেন গিরিশবাবু। বিছানার উপরে অখিলকে শুইয়ে যথাসাধ্য চিকিৎসা করতে লাগলেন। কদিন ধরে জমে মানুষে টানাটানি চলল, কিন্তু আরোগ্যের কোনো লক্ষণই দেখা গেল না। অখিল কখনো অজ্ঞান হয়ে মরার মতো পড়ে থাকতেন, কখনো বা চেতনা পেয়ে প্রচণ্ড মাতামাতি করতেন, প্রলাপ করতেন খুব, অথবা অবসন্ন হয়ে পড়ে থাকতেন। এমনি করে 12টা দিন কেটে গেল প্রবল আশঙ্কার মধ্যে। তারপর কবিরত্ন মশায়ের আর কিছু করার থাকল না। 13 দিনের দিন সব চেষ্টা ব্যর্থ করে অখিল চলে গেল। মারা যাওয়ার আগের দিন, তখন সবে সন্ধে লেগেছে। অখিলের শয্যার পাশে তার মাথায় হাত দিয়ে গিরিশবাবু বসে আছেন। হঠাৎ ঘরের হেরিকেনটা দপ করে নিভে গেল। তবে কি এতে তেল ফুরিয়ে গেছে? গিরিশবাবু আবার লণ্ঠনটা জ্বালিয়ে দিলেন। তেল তো ভর্তিই রয়েছে, তবে এমনটি হলো কেন? হেরিকেনটি হাতে নিয়ে দরজার দিকে বাইরে যেতে গিয়ে দেখেন, সেই ঘরের দরজায় একটি মহিলা ঘরের ভেতরের দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। পরনে বকের পালকের মতো সাদা ধপধপে একটি সাদা ধুতি, গায়ের রং যেন ফেটে পড়ছে, দুধে আলতায় গোলা যেন। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে, তারই আলো মহিলার শরীরের পানে। তিনি কে জানবার জন্য দরজার দিকে 2 কদম এগিয়ে যেতেই সেই স্ত্রীমূর্তি যেন জাদু বলে মিলিয়ে গেল। এদিক ওদিক খুব খুঁজে হেরিকেনটা উঁচু করে ধরে তার কোনো হদিশ আর পাওয়া গেল না। তবে যতটা ভয় পাওয়া উচিত ছিল, ততটা ভয় তিনি পেলেন না। তার মন তখন শিষ্য অখিলের জীবন মরণ নিয়ে সদা নিযুক্ত। অন্য কোনো ভাবনা যেন তার মনের মধ্যে ঠাঁই পাচ্ছিল না। কিন্তু যেই তিনি দরজার কাছ থেকে ঘুরে ঘরের মধ্যে ঢুকলেন, আবার হ্যারিকেনটা দপ করে উঠে নিভে গেল। কেরোসিনের কটু গন্ধ এসে নাকে ঢুকল। আবার আলো জ্বালাবার জন্যে বৈঠকখানা থেকে বের হয়ে তাকে বাড়ির ভেতরে ঢুকতে হলো। দেশলাই কাঠি তখন এত সস্তা ছিল না। ঘরের ভেতর থেকে আবার আলো জ্বালিয়ে যেই অখিলের ঘরের দিকে আসছিলেন, তিনি আবার দেখলেন তার শোবার ঘরের দরজার সামনে সেই নারীটির মূর্তি যেন দরজার কপাট ধরে দাঁড়িয়ে আছে। যেই গিরিশবাবু একটু এগিয়েছে দরজার কাছে, অমনি সেই মূর্তি ঘরের একপাশে যেন সরে গেল। এবার তিনি একটু বিচলিত হয়ে পড়লেন। একটা ভূতের ভয় যেন হিম হয়ে তাকে চেপে ধরতে চাইছে। সঙ্গে সঙ্গে তিনি তার ভাইপোকে আর বাড়ির পরিবারকে গলা ফাটিয়ে চিৎকার করে 2-3 বার ডাকতে শুরু করলেন। চিৎকার শুনেই তারা ছুটে এলেন। সেই আর্তস্বর ভুবন রায় মহাশয়ের কানেও গেছিল। তিনিও কি হয়েছে বলতে বলতে ছুটে এলেন। তিনি তাদের সব কথা বুঝিয়ে বললেন। বিশেষ করে একটু আগে হেরিকেনের আলো স্পষ্ট করে দেখেছেন, তার কথা সবিস্তারে বললেন। তার কথা শুনে 3 জনেই হেরিকেন নিয়ে বাড়ির বাইরে গিয়ে চারপাশ ঘুরে এলেন। কিছুই দেখতে পেলেন না। ভাইপোটি ভৃত্যকে নিয়ে ঘরের ভিতরেও অনেক খুঁজল, কেউ নেই। ভুবন রায় মহাশয়ের মুখে একটা বিদ্রূপের চোরা হাসি ওষ্ঠাধরে আর চোখের পাতায় নেচে গেল যেন। গলার স্বর যতখানি সম্ভব মৃদু করে তিনি বললেন, আপনার মন ভালো নয়, শিষ্যের কথা ভাবছেন এক মনে, তাই কোথাও যেন একটা ভুল করে ফেলেছেন। ঘরের ভেতরে বাইরে কিচ্ছু নেই, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন।
উত্তেজনার বশে কি দেখতে কি দেখে বসেছেন, এসব নিয়ে ভাববেন না। আর বিশ্রাম নেবেন। তার প্রিয়তম শিষ্য মৃত্যুশয্যায়। এ সময় ভুবন রায় মশাই তার অবস্থা দেখে হাসছেন। মনে খুব কষ্ট হলো, ততখানি রাগ হলো তার ওপরে। পরে ভেবে দেখলেন অখিলের এই অসুখে এরা সবাই তার পাশে আছেন। যদি রাগারাগি বা কিছু বাড়াবাড়ি করেন তবে তারা হয়তো আর আসবেনই না। তাতে তার বিপদ বাড়বে বই কমবে না। 7-5 ভেবে বিদ্রূপ হজমই করলেন। তারপর সেই ভয়াবহ দিনটি এলো। আমাকে শোক সাগরে আপাদমস্তক ডুবিয়ে রেখে অখিল পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল। তিনি উন্মাদ হলেন না বটে, কিন্তু পৃথিবীতে কোনো আকর্ষণই যেন তিনি আর অনুভব করতে পারলেন না। বেশিরভাগই ওই ঘরে, যেখানে অখিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেখানেই কাটাতেন। রোগীরা এলে তবুও একটু স্বস্তি পেতেন, একটু আনমনা হতে পারতেন। কিন্তু ওই ছায়ামূর্তি তাকে রেহাই দিত না। রাত্রিতে ঘর থেকে বাইরে গেলেই সেই স্ত্রীলোকটির ছায়ামূর্তি দরজায় দাঁড়িয়ে থাকতে দেখতে পেতেন। শুক্লপক্ষের রাতে তো কথাই নেই। অন্যদিন রাতেও স্পষ্ট দেখতে অসুবিধে হতো না, কারণ স্ত্রীলোকের গায়ের রং যত ফর্সা, পরনের কাপড়টিও তেমন ধপধপে সাদা। কাজেই অন্ধকারেও যেন তাকে স্পষ্ট দেখা যেত। সব সময় যে ছায়ামূর্তিই বা বলবে কেন? কারণ সে তো ছায়া নয়, কায়াময়ী। সেই নারী দরজায় নিস্পন্দ দাঁড়িয়ে থাকত তা নয়। মাঝে মাঝেই গিরিশবাবু তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে দেখেছেন। হাঁটার সময় তার হাত দুটো দুলত। মাঝে মাঝে হাত দিয়ে খসে পড়া ঘোমটা টেনে যথাস্থানে রাখত। এতদিন বাড়িতে ওই মূর্তিটা একা তিনিই দেখতে পেতেন। একদিন গিরিশবাবুর স্ত্রী অন্দরমহল থেকে বাইরের দিকে আসছিলেন। তিনিও হঠাৎ করে ঘরের দরজা খুলতেই সামনে ওই মূর্তি দেখতে পেলেন। তখন বিছানায় শুয়েছিলেন। ছুটে এসে গিরিশবাবুকে ডেকে ঘুম থেকে তুলে সেই মুখ দেখালেন। কবিরত্ন মশাই বললেন, কিছু ভয় পেও না, ও খুব ভালো, কারো ক্ষতি করে না। তোমাকে তো আমি কতদিন বলেছি, আমি নিজে ওকে অমনি দরজার কাছে দেখেছি, কাছে গেলেই ও পালিয়ে যায়। সাহস দিলেন বটে স্ত্রীকে, কিন্তু মনে মনে কপালে হাত ঠেকিয়ে সেই আত্মার প্রতি তার সভয় নমস্কার জানালেন এবং তিনি শয্যাত্যাগ করেই মূর্তিটির কাছে গেলেন। কাছে যেতেই মূর্তিটি অদর্শন হল। কবিরাজ গিন্নি আর বাইরে যাবার এতটুকু চেষ্টা করলেন না। রাম নাম করতে করতে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সকাল হতেই গুটি গুটি পায়ে ভুবন রায় মহাশয়ের বাড়ি গিয়ে হাজির হলেন কবিরত্ন মশাই। তাকে গত রাতের সব কথা সবিস্তারে খুলে বললেন। এবারে তিনি আর হাসলেন না, বরং বললেন, ভয় করবেন না কবরেজ মশাই, অমনি একটি মেয়ে ছেলের মূর্তি আমরা অনেক দিন ধরেই দেখে আসছি। পাড়ায় অনেকেই দেখেছে। সেদিন আপনাকে সাহস জোগাবার জন্যে আমি হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম। আপনি কি মনে করেছিলেন জানি না, তবে আমরা কেউই ভয় পাই না। ও কোনোদিন কারো অনিষ্ট করে না। বৌমা বোধহয় খুব ভয় পেয়েছেন ওকে দেখে, সেটাই স্বাভাবিক। আমি গিয়ে তাকে সাহস দিয়ে সব বুঝিয়ে বলে আসব, যাতে তার মন থেকে ভয় চলে যায়। এই সময় পর্যন্ত কবরেজ মশাইয়ের কোনো সন্তানাদি হয়নি। এর কিছুদিন পরেই তার ছেলে শরতের জন্ম হয়।
আস্তে আস্তে শরৎকুমার বড় হয়ে ওঠেন এবং 20-21 বছর বয়সে আদালতে একটি চাকরি পেয়ে যান। আদালতে সেই সময় অন্নদা গাঙ্গুলি বলে একজন কর্মচারী ছিলেন। তিনি পুরোহিত পাড়ার গোপাল ভট্টাচার্যের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি ওই ভূতের বিষয়টি আদ্যোপান্ত জানতেন। কবিরত্ন মশাই তার সঙ্গেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সবাই ভূতের ব্যাপারে নিরাপত্তা দিয়েছিলেন তাকে। এমন করে নিরাপদ ভূতের সার্টিফিকেট দিতে কখনো শোনেননি তিনি। একদিন গাঙ্গুলি মশাই গিরিশবাবুর কাছে এসে বললেন, কবরেজ মশাই, শুনেছি ওই পাড়ায় থাকার সময় একটি বিধবা মহিলার সঙ্গে মাঝে মাঝে আপনার দেখা সাক্ষাৎ হতো, কিন্তু কাল রাতে সেই মহিলার সঙ্গে আমার কথাবার্তা পর্যন্ত হয়ে গেছে। আমি তো খুব আগ্রহ নিয়ে বললাম, কি ব্যাপার বলো তো? সে বলল, কাল রাতে খুব গরম পড়েছিল, ঘুম আসছিল না বলে বারান্দায় বসেছিলাম। এমন সময় দেখলাম বাড়ির সামনের বাঁশের গেট খুলে কে একটা মেয়ে ছেলে আমার ঘরে ঢুকছে। দেখেই আমি কে কে বলে চিৎকার করে উঠলাম। সে তখন আমাকে বলল, তুমি আমাকে চেনো না, আমি আতরজান। এ পাড়ার সবাই ভালো করে চেনে জানে। এই কথাটুকু বলেই সে কোথায় যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমি ভূতের সঙ্গে কথা বলেছি এ কথা আমি যেন ভাবতেই পারছি না। মনে করলাম কোথাকার কোনো একটা বদ চরিত্রের মেয়ে ছেলে আমার বাসায় ঢুকতে চাইছিল, একে এখনই তাড়িয়ে দিতে হবে। কিন্তু কবরেজ মশাই, সত্যি কথা বলছি আপনাকে, অত রাতে আমি একটা মেয়ে ছেলেকে খুঁজে পেতে বের করতে সাহস হলো না। কাছেই যে হিন্দুস্তানি প্রসন্ন গোয়ালা ছিল, তাকে ডাকতেই সে উঠে আমাকে বললে, বাবু, এত রাতে আর বাইরে যাবেন না, বাড়ি যান। পরের দিন দুধওয়ালা এসে আমার মায়ের কাছে এসে জানালো যে এ পাড়ায় রাত নিশুতি হলে একটা বিধবা মেয়ে ছেলেকে অনেকে দেখে। গাঙ্গুলি মশাই বোধহয় তাকে দেখেই আমাকে ডাকতে গেছিলেন। অন্নদা গাঙ্গুলি এই কাহিনীটি বলতেই গিরিশবাবুর মনে পড়ে গেল তাদের পাড়াতে আতরজান নামে একটি মুসলমান মহিলা ছিলেন বটে। এক রাতে তার রোগের চিকিৎসাও তিনি করেছিলেন। তাও তার মনে পড়ে গেল। তার মৃত্যুর কথাও কবরেজ মশাইয়ের মনে পড়ে গেল। কাছেই কবরখানা, তখন সব মনে পড়ে গেল। আতরজানের উদ্দেশ্যে একটা নমস্কার জানিয়ে কবরেজ মশাই পরের দিন শান্তি সস্তায়নের ব্যবস্থা করলেন। পরের রাত্রি থেকে আতরজানকে সেই বাড়িতে আর দেখা যায়নি। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের গল্প বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।